আজ আমি একটা অসুখ সম্বন্ধে আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আইবিডি। যদিও শব্দটা নতুন শোনাচ্ছে কিন্তু আসলে এটা কিন্তু আছে এবং বাংলাদেশে খুব দ্রুত বেগেই বাড়ছে এই অসুখটা। আইবিডির সরাসরি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। তো এটা আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর একটা হচ্ছে ক্রনস ডিজিজ। এখন আপনি কিভাবে বুঝবেন যে আইবিডি রোগী বা আপনার আইবিডি হয়েছে? তো প্রথম লক্ষণ হচ্ছে, যেহেতু দুই ধরনের কথা বললাম, আলসারেটিভ কোলাইটিস যাদের হয় সাধারণত তারা রক্ত আমাশয়, সাধারণ বাংলায় যেটা বলি সেভাবে প্রেজেন্ট করে। মানে তিনি বারবার পেটের পীড়ায় ভুগবেন এবং তার রক্ত আমাশয় হবে, পায়খানার সাথে রক্ত যাবে। যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে আপনি আইবিডি সাসপেক্ট করবেন এবং সেক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আরেকটা আছে ক্রনস ডিজিজ, যেটাতেও আপনার ডায়রিয়া হতে পারে, তবে সাথে রক্ত থাকতে পারে, নাও থাকতে পারে। তবে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রোগীরা পেটের পীড়া বা পেট ব্যথা নিয়ে আসতে পারে, কখনো কখনো পেট ফুলে যেতে পারে, কখনো তীব্র পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে পারে। এছাড়া পেটের সমস্যা ছাড়াও দেখা যাচ্ছে যে 20 থেকে 30% রোগীদের কিন্তু পেট ছাড়া অন্য অন্য জায়গাও বিভিন্নভাবে আইবিডি রোগ প্রেজেন্ট করতে পারে। কারো কারো জয়েন্ট ব্যথা হতে পারে, কারো কারো স্কিনের সমস্যা হতে পারে। তাহলে দেখেন, যদি পেটের সমস্যার সাথে জয়েন্ট ব্যথা বা স্কিনের সমস্যা বা অন্যান্য চোখের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি ধারণা করতে পারবেন যে আপনার আইবিডি হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন আপনার আইবিডি হলো কি হলো না, তাহলে এটা আপনি কিভাবে বুঝবেন? এই জন্য অবশ্যই আপনাকে সঠিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। যারা পেটের বিশেষজ্ঞ চিকিৎসক তাদের শরণাপন্ন হবেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা আইবিডি শনাক্ত করতে পারি। আইবিডির সাথে আবার আরেকটা অসুখ মিলে যায়, যেমন বাংলাদেশে অনেক জীবাণু আছে, বিভিন্ন ইনফেকশাস ডিজিজ আছে। এই ধরনের বিভিন্ন ইনফেকশনের কারণেও কিন্তু আইবিডির মতোও কিন্তু লক্ষণ রোগীদের মধ্যে থাকতে পারে। যেমন বিভিন্ন ক্ষেত্রে অ্যামিবিয়াসিস, তারপর বিভিন্ন ক্ষেত্রে টিউবারকুলোসিস বা বিভিন্ন ভাইরাল বা ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু আইবিডির মতো লক্ষণ নিয়ে রোগীরা আসতে পারেন। তো সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকই আপনাদেরকে বলে দিতে পারবে কিভাবে আপনি এটা থেকে নিশ্চিত হতে পারবেন। তো উনি আপনাকে বিভিন্ন রক্ত পরীক্ষা দিবেন, আপনার থেকে প্রথমে ইতিহাস নিয়ে আপনার রোগটা বিশ্লেষণ করার চেষ্টা করবেন এবং প্রয়োজন ক্ষেত্রে কোলোনোস্কোপি, অ্যান্ডোস্কোপি এই ধরনের পরীক্ষা লাগতে পারে। বিশেষ করে যদি আপনার আলসারেটিভ কোলাইটিস থাকে তাহলে কিন্তু আপনার কোলোনোস্কোপি করাটা খুব জরুরি। আর যদি ক্রনস ডিজিজ হয় সেক্ষেত্রে এমআরআই, সিটি স্ক্যান, কোলোনোস্কোপি, অ্যান্ডোস্কোপি এই ধরনের পরীক্ষা করতে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রক্ত পরীক্ষা করতে হয় এবং কখনো কখনো বিভিন্ন এক্স-রে বা অন্যান্য নিতে হয়। ঠিক একবারে সরাসরি যে বলে যাওয়া যেতে পারে না, যায় না যে এটা আইবিডি। কাজে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, আপনার লক্ষণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অনুসিদ্ধান্তের মাধ্যমেই আমরা নিশ্চিত হতে পারি একটা আইবিডি হতে পারে। এখন আইবিডির ফলাফলটা কেমন হবে? আইবিডির চিকিৎসা কী? যদি আমরা চিন্তা করি তাহলে আইবিডি আসলে একটা দীর্ঘস্থায়ী অসুখ। এই অসুখটা এমন না যে আপনার হলো, আপনি কিছুদিন ওষুধ খেলেন ভালো হয়ে গেল, ব্যাপারটা এমন হয় না। ব্যাপারটা আসলে দীর্ঘদিন ধরে থাকে, কখনো কখনো সারা জীবন থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে আসলে সারা জীবনের মতো যে সমস্ত অসুখ আছে, যেমন ডায়াবেটিস, প্রেশার, এগুলো তো আসলে সারা জীবনের অসুখ। এটাও আপনাকে নিয়মিত ডাক্তারের কাছে ফলো আপ করতে হবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে আপনি আসলে কোন পর্যায়ে আছেন। তো সেক্ষেত্রে আপনাকে ডাক্তারই ভালোভাবে বিবেচনা করবেন যে আপনাকে আসলে কোন ওষুধটা দিতে হবে, কখন ওষুধ শুরু করতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে এটা ক্যাটাগরি করি যে আপনার এটা কি অল্প মাত্রার, মাঝারি মাত্রার না তীব্র মাত্রার, সেই অনুযায়ী চিকিৎসাটা শুরু হয়। যদি অল্প মাত্রার হয় তাহলে সামান্য কয়েকটা ওষুধ দিলেই কাজ হয়ে যায়। যদি তীব্র মাত্রার হয় সেক্ষেত্রে কিন্তু ওষুধটা ভ্যারি করে। এটা আসলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে আপনারটা কি মাইল্ড, মডারেট অর সিভিয়ার, মানে কোন পর্যায়ে আছে। বেশ কিছু আলসারেটিভ কোলাইটিসের ভালো কিছু ওষুধ পাওয়া যায়, এগুলো বাংলাদেশে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল। কাজেই আপনি আপনার দেশ থেকেই এ রোগের চিকিৎসা মোটামুটি পেয়ে যাবেন। আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে বলি, এটা আসলে রোগটা ধরতে অনেক সময় লেগে যায়, কারণ যেহেতু এটা আপনার মুখমণ্ডল থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে এবং এর লক্ষণও বিভিন্ন ধরনের। কাজেই ক্রনস ডিজিজ শনাক্ত করাটা একটু জটিল হয়, একটু সময়ও লেগে যায় এবং এর চিকিৎসাটাও কিন্তু ভ্যারি করে। এক এক জায়গায় এক এক
ক্ষেত্রে এক রকম চিকিৎসা দিতে হয়। স্টেরয়েড নামে একটা ওষুধ আছে যেটা দিয়ে আমরা ক্রনস ডিজিজের চিকিৎসা শুরু করি। তো তাছাড়া আমাদের ইমিউনোমোডুলেটর বিভিন্ন ওষুধ পাওয়া যায় এবং সম্প্রতি দেখা যাচ্ছে এই ধরনের ওষুধে অনেক সময় কার্যকর হয় না। সেক্ষেত্রে বেশ কিছু দামি ওষুধ আছে যেটা আমরা বায়োলজিক্স বলি, সেগুলা প্রয়োগ করতে হয়। কিন্তু এগুলা উচ্চ মূল্য হওয়াতে অনেক সময় আমাদের অনেক রুগীরাই এটা আসলে ব্যবহার করতে পারেন না বা নিতে পারেন না। সেক্ষেত্রে যে ওষুধগুলো সচরাচর আমরা ব্যবহার করে আসছি সেগুলোতে রোগ মোটামুটি নিয়ন্ত্রণ থাকে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে আপনার রোগটা নিয়ন্ত্রণ করা, যে আপনার যেন রোগটা বৃদ্ধি না পায়, আপনার যেন কষ্ট না পান। যদি রোগটা নিয়ন্ত্রণ থাকে তাহলে ওই ওষুধটাই আমরা মেনটেন করি। যদি নিয়ন্ত্রণ না হয় তো সেক্ষেত্রে হয়তো আমরা এক ওষুধের জায়গায় আরেক ওষুধ দিই, বা সেক্ষেত্রে আমাদের অন্য কিছু প্রয়োগ করতে পারে বায়োলজিক। বিশেষ ক্ষেত্রে আমাদের কখনো কখনো সার্জারি লাগতে পারে। তবে এই অসুখ থেকে মুক্তি পাওয়ার উপায় কী? উপায় তেমন কিছুই না, এটা আসলে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। তবে ধারণা করা হয় অতিরিক্ত মাত্রার ওয়েস্টার্নাইজেশন বা পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য খাওয়া দাওয়া বা এগুলা কিন্তু আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে। কারণ এই অসুখটা আগে তেমন ছিল না, এখন ইদানিং বাড়ছে, কারণ আমাদের সবার সাথে যোগাযোগ বাড়ছে। পাশ্চাত্যের খাদ্যাভ্যাস আমাদেরকে এই রোগটা হয়তো কিছু অংশ হলেও বৃদ্ধি করতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সচেতন হন, শুভকামনা সবার জন্য।